আগামীকাল আমার ছোট বোন বিনুর বিয়ে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। হলুদের প্রোগ্রামের শেষে সবাই যখন বাসায় ফিরছিলাম পার্টি সেন্টার থেকে, তখন আমার ছোট খালা গাড়িতে আম্মার পাশে বসেছিল। আমি ছিলাম সামনে। হঠাৎ খালাকে বলতে শুনলাম, আস্তে আস্তে আম্মাকে বলছে, আপা, তোমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কেন আগে বিয়ে দিলে? এটা কিন্তু তোমরা ঠিক করলে না। এই কথার উত্তরে আম্মা কি বলে শুনতে ইচ্ছে হলো। আম্মা তখন ছোট খালাকে বলল, অনুর বিয়ে না হলে তো আর বিনুকে বসায় রাখা যায় না। মেয়ে তো দুজনেরই বিয়ের বয়স হয়ে গেছে, আর ছেলে বিনুর পছন্দের। ওরা আর অপেক্ষা করতে চাইছিল না। আমিও ভাবলাম বিনুর বিয়ে হয়ে গেলে একটা বিরাট কাজ শেষ। তখন অনুর জন্য ধীরে সুস্থে একটা বিয়ে ঠিক করা যাবে। আমরা তিন ভাই বোন। আমি সবার বড়, আমার পরে বিনু, আমাদের একমাত্র ভাই অয়ন সবার ছোট। অয়ন পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আর বিনু পড়তে ইঞ্জিনিয়ারিং। ওর পড়া শেষ। ওর যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেও ওদের সাথে পড়তো। ছেলে উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে চলে যাবে, সেই কারণে বিয়ে নিয়ে এত হুলস্থুল হলো। প্রথমে বিনু ওদের বাড়ির বিয়ের প্রস্তাবে আশা নিয়ে নাটক করলো আমার সামনে, আর বলল, ওরা বিয়ের প্রস্তাব পাঠালে কি হবে, আমি আপুর আগে কখনো বিয়ে করব না। অথচ ছেলে পক্ষ আসবে বলে সেদিন কি পরবে, কোথায় সাজতে যাবে তা নিয়ে সারাদিন বাসায় আলোচনা। তারপর আমার কাছ থেকে টাকা নিয়ে শাড়ি নিজেই পছন্দ করে শাড়ি কিনে নিয়ে আনলো। আমি ওর অবস্থা দেখে মনে মনে হাসলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তখন থেকে টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালিয়েছি। ছোট ভাই বোনদের ছোটোখাটো আবদার পূরণ করেছি সব সময়। কখনো বন্ধুদের সাথে কোনো আড্ডায় যেতাম না। এর পিছনে অন্যতম কারণ ছিল টাকা পয়সা অযথা খরচের ভয়। আমি আমার কোনো পছন্দের জিনিস কিনতাম না, শুধুমাত্র যে জিনিসগুলো না হলেই না তা কিনতাম। এত কিছুর পরেও আম্মা কখনো কখনো আমাকে বলতো, অনু, তোর কাছে টাকা থাকলে দে তো। টাকা চাওয়ার কারণ, মা অয়নকে দেবে, অয়ন ওর বন্ধুর বাসায় জন্মদিন খেতে যাবে। তারপর আমাদের সংসারে আরও খারাপ সময় আসলো। আব্বার চাকরি চলে গেল, কারণ আব্বাদের অফিসের বস ছিল বর্তমান সরকারের বিপরীতে রাজনীতি করা লোক। সে তার দল ক্ষমতায় থাকাকালীন যেসব দুর্নীতি করেছিল তার জন্য সাজা ভোগের ভয়ে দেশ থেকে পালিয়েছে। তার জন্য বড় সাহেবের কোনো সমস্যা হয় নাই। সে উন্নত দেশে ভালো আছে, কারণ তাদের টাকার পাহাড়। তারা টাকা রাখে দেশের বাইরের সুইস ব্যাংকে, আর তাদের বাচ্চারা পড়াশোনা করে উন্নত দেশে। এবার শুরু হলো আরেক কঠিন জীবন আমাদের। চাকুরি নিলাম পড়া শেষ করার আগে। আমার মেধা আর নিষ্ঠা আমাকে নিয়ে গেল অনেক অনেক উপরে। আমার উন্নতির চাইতে বেশি উন্নতি হয়ে গেল আমার পরিবারের সবার। আমি হলাম টাকা ইনকাম করার মেশিন। ভাই বোনের সব চাহিদা মেটাতে হয়। একটু এদিক ওদিক হলে শুনতে হয় মায়ের হতাশা ভরা কণ্ঠ, তোদের এত চাহিদা কিভাবে আমি পূরণ করব? তোর বাবা তো অন্যের উপরে খায়। তোদের বাবা কি এখন চাকরি করে? আমি অবাক হয়ে ভাবি, আচ্ছা, আব্বা যখন চাকরি করত তখনও তো আমার টিউশনের টাকা আমি আম্মাকে দিতাম সংসার খরচে কম পড়তো বলে, এবং আমাকে আমার পড়ালেখা থেকে শুরু করে সমস্ত খরচ আমাকেই বহন করতে হতো তখনও। আব্বা যদি এখন চাকরিও করতেন, আমার বেতনের 3 ভাগের 1 ভাগও আব্বার বেতন হতো না। আজ যদি আমার বড় একটা ভাই থাকতো আর সে চাকরি করত, সে কি বিয়ে শাদী না করে তার চাকুরির টাকায় সংসার পালতো? মার হাতে ইনকামে সব টাকা তুলে দিত। মাই তো তার বান্ধবীদের ছেলের গল্প করে, এক একটা ছেলে তাদের বউ নিয়ে 1 বছরও বাবা মায়ের সাথে থাকে নাই, আর টাকা পয়সা দেওয়া তো দূরের কথা। তবে কি আমি মেয়ে বলে আমার এই অবদানের কোনো মূল্য নাই সংসারে? আমি যখন পড়াশোনা বাদ দিয়ে চাকরি নিই, সে সময়ে আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো। তখন বয়স অল্প, দেখতে সবার কাছে খুব সুন্দর লাগতো। তখন সংসারের হাল ধরতে হয়েছে বলে মাকে বলে দিয়েছিলাম, মা, আমি এখন বিয়ে করব না। মা কিন্তু আমার এই সিদ্ধান্তে অখুশি হয় নাই, বরং তার মুখ থেকে একটা চিন্তার ভার নেমে গিয়েছিল। আমার বন্ধু নোমান আমাকে বন্ধুর চাইতে একটু বেশি কিছু মনে করতো। ও একদিন বলেছিল, শোন, আমার জন্য মা মেয়ে দেখছে। আমি তখন বলেছিলাম, বা, খুবই ভালো কথা, তোর বিয়েতে অনেক মজা করব। ও তখন বলেছিল, মাকে তোর কথা বলবো? আমি শুধু বলেছিলাম না। ও একটাই কথা বাড়ায় নাই, শুধু বলেছিল, যাদের কারণে সব বিসর্জন দিচ্ছিস তারা তোর মান রাখলেই হয়। আজ কেন যে এত কথা মনে হচ্ছে। সবচাইতে দুঃখ পেয়েছিলাম সেই দিন। বাসায় কেউ নাই, আমার কিছু জরুরি কাগজ খুঁজে পাচ্ছিলাম না। মায়ের আলমারিতে যখন খুঁজতে শুরু করি, অনেক কাগজপত্রের মধ্যে আমার দরকারি জিনিস খুঁজতে গিয়ে পেলাম কিছু দলিল। আমার আম্মা প্রতি মাসে ব্যাংকে ডিপিএসের টাকা জমা দেয় 15,000 টাকা, এবং এর একটাও আমার নামে না।
আর আম্মার নামে যে ডিপিএসটা চালায় তার নমিনিও হলো অয়ন। আম্মা এই ডিপিএসের কথা আমাকে কখনোই বলে নাই। এখন বুঝতে পারছি কেন আম্মার মাঝে মাঝে সংসার চালানোর টাকার ঘাটতি হয়। আম্মা যখন আমার কাছে বাড়তি কোনো টাকা চাইতে আসতো আমি অবাক হতাম। তখন পারলে আম্মা মাসে কতটুকু লবণ কিনে তারও হিসাব দেওয়া শুরু করতো। আমি বিরক্ত হতাম আর বলতাম, মা, আমার চলার মতো টাকা রেখে আমি তো সব টাকা তোমাকে দিয়ে দিই, আমাকে কেন হবে হিসাব দিচ্ছ? আসলে আমার এখন মনে হয় মাও হয়তো ভাবে আমি আমার বেতনের টাকা সব বাসায় দিই না, আমিও আমার জন্য ব্যাংকে টাকা জমাই। বিনুর বিয়ের গয়না কি হবে তাই নিয়ে চলল কয়দিন। মার কিছু গহনা ছোটবেলা থেকেই শুনে আসছি, এটা অনুর, এটা বিনুর, এটা অয়নের বউকে দেব। আর বিনুর বিয়ের জন্য মা আমার জন্য রাখা গয়না আর বিনুর গয়না মিলিয়ে আরও কিছু টাকা দিয়ে নতুন এক সেট গহনা নিয়ে এলো। মা বলল, অনুর বিয়ের সময় গয়না কিনতে তো আর সমস্যা হবে না, মেয়ে আমার বড় চাকরি করে, বিনুকে খেয়ে দেবে। পুরাতন গয়না ভেঙে বানিয়ে দিলাম কোনো রকমে এক সেট গয়না। আমার ইদানিং এত বিরক্ত লাগে মায়ের এই কথাগুলো। আসলে আমি অনেক দিন থেকে লক্ষ্য করেছি মা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ এই সংসার চলে আমার চাকরির টাকায়, বাবা কিছু করে না। তার উপরে এখনও ছোট ভাইটার পড়ালেখা শেষ হয় নাই। আমার বিয়ে হয়ে গেলে কিভাবে সংসার চলবে? আর আমার বেতন ভালো হওয়ায় সংসারে একটা স্বাচ্ছন্দ্য এসেছে, যেটা বাবার চাকরির টাকায় মা কখনোই পায় নাই। আমার কোনো বিয়ের প্রস্তাব আসলেই মা বলতে থাকবে, আমার এত যোগ্য মেয়েকে তো আমি এখানে বিয়ে দেব না, আর আমার মেয়েও এখানে রাজি হবে না। মা আসলে আমাদের সংসারের এবং আমার ভাই বোনেদের সুখের জন্য তার বড় মেয়ের জীবনের সুখ কোরবানি করেছে।